জঙ্গি বাহিনী গিয়েছে, জঙ্গি বাহিনীরা বক্তব্য দিচ্ছে, সেই জঙ্গিদের, সে ধর্মান্ধদের, সেই গুন্ডাদের, সেই মাস্তানদের গুটি কয়েকের বক্তব্য দেবার সেই খায়েশ, বক্তব্য দেবার সে অভিলাষ, সেটাকে পূরণ করতে আপনি গোপালগঞ্জবাসীকে টিয়ার সেল ছুঁড়ে ছত্রভঙ্গ করা, তাদেরকে পিটুনি দেয়া, তাদের, আমি আরো যে কথাটা শুনেছি আমি বলবো না, আমি কনফার্ম হলে আমি আপনাদেরকে জানাবো, এটা 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 প্রত্যাশিত নয়। এবং এটা বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের করের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন ভাতা সবকিছু হয়, আমরা না খেয়ে থাকি কিন্তু আপনাদেরকে যেন খাবার ব্যবস্থা করা হয়, আপনাদের জন্য আমিষ দেওয়া হয়, আপনাদের জন্য রুটির বদলে ভাত দেওয়া হয়, সেই দায়িত্ব নিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি সেটা কার্যকর করেছিলেন। আমাদের সেনাবাহিনী তাদের জন্য যে সুযোগ সুবিধা, সেটা কিন্তু আমাদের সাধারণ জনগণ পান না, তাদের সন্তানরা যে সুযোগ সুবিধা পায় সেটা সাধারণ জনগণ পায় না। সেই তাদের সুযোগ সুবিধা দিতে আমাদের সাধারণ জনগণকে কিন্তু ত্যাগ স্বীকার করতে হয়, এটা মাথায় রাখা উচিত। আপনারা ইউনূসের অঙ্গুলে লেহনে চলবেন। এবং এখানে একটা কারণ থাকতে পারে যে প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মোহাম্মদ ইউনূস, সেটা মানছি, কিন্তু সেই মোহাম্মদ ইউনূস নিজেই তো অবৈধ। মোহাম্মদ ইউনূস নিজে কিভাবে ক্ষমতা দখল করলেন সেটা আপনারাও জানেন, আমরা জানি, সবাই জানি। তো সেরকম একটা অবৈধ সরকারকে সমর্থন দেওয়া থেকে শুরু করে আজকে যা কিছু ঘটেছে গোপালগঞ্জে বা যা কিছু ঘটবে, সেটার দায় গোপালগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে আপনারা যারা ওখানে গিয়েছেন, যদি এটা আপনারা সংঘাতকে এড়াতে না পারেন তাহলে কিন্তু সে দায় নিতে হবে। বাড়ি ভাই, একটা ভিডিও দেখেছি, আমার চোখ ছলছল করে উঠেছিল। এটা একটি বাবার মেয়ে, সেই মেয়ের সেই আর্তনাদ, সেটা হচ্ছে ওখানে ইউএনও, স্থানীয় ইউএনওর গাড়ি ভাঙচুরের একটা ঘটনা ঘটেছে, আপনারা হয়তো জানেন ইতিমধ্যে। এর আগের ঘটনাগুলো কিন্তু আসছে না, এখানে আগের ঘটনা গুলি করেছে সাধারণ জনগণকে, তাদের বেধড়ক পিটুনি দেওয়া হয়েছে, তখন ক্ষুব্ধ জনগণ গাড়ি পেয়েছে, গাড়ি ভেঙেছে। এখানে কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নাই, ছাত্রলীগের কোনো নেতাকর্মী নাই, কেউ না, আপনি কাউকে পাবেন না। আপনারা যে ভিডিওগুলো দেখেছেন, আপনারা একজনকেও আইডেন্টিফাই করতে পারবেন না যার কোনো দলীয় পদ পদবি আছে। এটা একেবারেই সাধারণ মানুষ, যাদের হৃদয়ে বঙ্গবন্ধু বাস করে, যাদের হৃদয়ে জননেত্রী শেখ হাসিনা বাস করে। এই যে আমি যে আমেরিকা এসেছি, আপনারা কি আমাকে বঙ্গবন্ধুর কাছ থেকে দূরে সরাতে পেরেছেন? আপনারা কি আমাকে জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে দূরে সরাতে পেরেছেন? ভালোবাসা কি আপনি জবরদস্তি করে আপনি নিতে পারবেন বা আপনি সেটা নষ্ট করতে পারবেন? সেটা কিন্তু পারবেন না। তো সে যেটা বলছিলাম, সেই মেয়ের বাবাকে গ্রেফতার করা হয়েছে, তার বয়স 80 বছর, উনি মুয়াজ্জিন, উনি একজন ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, উনি একটা মুদি দোকান চালান, উনি রাজনীতির রটাও বোঝেন না। উনি গিয়েছেন যে কি ঘটেছে, হয় না গ্রামের মানুষ কৌতূহল, দেখি রে ওইখানে কি ঘটেছে, এরকম করে সেখানে গিয়েছেন, কাউকে পাননি, উনাকে ধরে নিয়ে গেছেন। তো এই আমি অনুরোধ জানিয়েছি প্রশাসনের কাছে যে উনাই এই বাবাকে যেন ছেড়ে দেওয়া হয়। বাবার বিরুদ্ধে মেয়ে চ্যালেঞ্জ করেছে যে ন্যূনতম কোনো অভিযোগ আপনারা কিন্তু আনতে পারবেন না। তো এই হচ্ছে পরিস্থিতি গোপালগঞ্জের। আমি এবং আপনি পয়েন্ট আউট করেছেন যে বিষয়টা হচ্ছে জনসভা যে করতে পারে, কিন্তু আপনি জনসভা করছেন সারা দেশে। আপনি এখানে গোপালগঞ্জ যাওয়ার আগে একটা টার্গেট ঠিক করেছেন, ওটার নাম দিয়েছেন মার্চ ফর গোপালগঞ্জ। মার্চ ফর বলে আপনি এর আগে বঙ্গবন্ধু ভবন আপনি ধ্বংস করেছেন। আপনার এই প্রসঙ্গগুলা এবং এখানে সবার উদ্বেগের যে জায়গাটা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধি তারা ধ্বংস করতে চায়। পিনাকি ভট্টাচার্য একাধিক হুমকি দিয়েছে নানাভাবে, তো আমরা এটা শুনছি। তো একটা আমাদের জন্য মানে জাতির পিতা তো আমাদের পুরো হৃদয় জুড়ে বসবাস করে। আপনি যদি গোপালগঞ্জের মানুষের হৃৎপিণ্ড কেটে ফেলেন, সেখানে দেখবেন যে জাতির পিতার বাইরে হয়তো সামান্য কিছু অংশ, সেটাও জননেত্রী শেখ হাসিনার জন্য রয়েছে।
বা এরকম। তো এটা তো সেই সব জায়গায় আপনি কি চ্যালেঞ্জ ছুড়লেন, আপনি কি করলেন, আপনার কি লাভ হলো, মানে আপনার ঝুলিতে আসলে কি আসলো? এনসিপির ঝুলিতেই বা কি আসলো, মোহাম্মদ ইউনূসের ঝুলিতেই বা কি আসলো, প্রশাসনের ঝুলিতেই বা কি আসলো? বন্দুকের নলের জোরে তো অনেক কিছুই করা যায়, তাই না? তো তাতে কি মানুষের আপনার প্রতি ভালোবাসা বাড়বে নাকি কমবে? আমি দেখছি এই যে আমার কাছে কিছু আসছে, মানে কিছু ভিডিও এসেছে, কি অবস্থা একেবারেই থমথমে। হ্যাঁ, ওই টিয়ার সেল টেল এটাই বোধহয় দেখাচ্ছে, এগুলাই বিভিন্ন বাসভবন থেকে ভিডিও করা হচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, কেউ কেউ বলছে পুলিশের পোশাক পরে বাহিনীর, সেখানে জাতিভেদের সরি, মানুষের আতঙ্ক, মানুষের কষ্ট, সেখানে তার শ্রদ্ধার মানুষটা শেষ শয্যা, সেই শয্যা তারা ধ্বংস করে, কি দৃষ্ট একটা চিন্তা ভাবনা। হ্যাঁ, এবং দেখেন এই যে 32 যে ধ্বংস করেছেন, তাতে কি হয়েছে? 32-এর চেতনা মানুষের মনে দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ হয়ে কিন্তু জেগে উঠেছে। যে মানুষটিও আগস্টের পরে চুপচাপ ছিল, পর্যবেক্ষণ করছিল, সে কিন্তু ক্ষোভে ফুঁসে উঠেছে। এবং মানে আগস্ট সেপ্টেম্বরে যদি ইলেকশন হতো, আমি জানি না আওয়ামী লীগের আসলে কি অবস্থা। তো আজকে আপনি ইলেকশন দেন, এই যে একজন মেসেজ লিখেছে গোপালগঞ্জ সেনাবাহিনীর হাতে একজন নিহত, এটা আসলে আমি নিশ্চিত না হয়ে আমার কাছে কোনো একটা মেসেজ এসেছে, আমি বলতে চাচ্ছি না এটা মানে সেনাবাহিনী লোকের আসছে, সেনাবাহিনী কাউকে টেনে নিয়ে যাচ্ছে মাটিতে শোয়া। আমরা তখন ভাবি নাই এটা যে কোন মৃত মানুষ হতে না, আমার পারে। কাছে মেসেজ আসছে, আমি আসলে বললাম না, বারবার করে বলছি যে আমি আসলে বলতে চাচ্ছি না, কারণ আমি কোনো উস্কানি দিতে চাই না, আমি কোনো ভুল তথ্য দিয়ে মানুষের ভিতরে ক্ষোভ জাগিয়ে আমি আরো ম্যাচাকার করার পক্ষে না। আমি আসলে সবসময় শান্তির পক্ষে, আমি কখনোই মারামারি হানাহানি এগুলো পছন্দ করি না। আমি আমাদের দলের নেতৃবৃন্দকেও, যেমন আমি এর আগে একটা পোস্টও দিয়েছি এই ঘটনার শুরুতে, যে আপনারা কোনো রকম উস্কানিতে পা দিবেন না, একটা শান্তিপূর্ণভাবে তারা সমাবেশ করে চলে যাক। কিন্তু তাদের তো যে মানে তাদের যে ফেসবুক পোস্ট আপনি দেখেন, যে সার্জিস্ট এই একটা ইস্যু নিয়ে 3টা পোস্ট দিয়েছে, এবং সর্বশেষ পোস্ট সে একটা মিথ্যে তথ্য দিয়েছে যে গোপালগঞ্জের কেউ একজন তাকে মেসেজ পাঠিয়েছে যে জননেত্রী শেখ হাসিনা তার আত্মীয় স্বজন নিয়ে পালিয়ে গেছে, আমাদেরকে একা রেখে গেছে। এটা একেবারেই সঠিক নয়। তার আত্মীয় স্বজনের অনেকেই, আমি তাদের নিরাপত্তার স্বার্থে বলবো না কে কোথায় আছে, তারা আছে গোপালগঞ্জের না হোক বাংলাদেশের কোনো না কোনো জায়গায় আছে। এবং আন্দারি পার্থ তার আত্মীয়, তার স্ত্রী, তার ভাতিজি, যাই হোক, আমি আরো অন্য যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত তারাও। সো এবং একসাথে তারা কেউ যায়নি, কেউ সেপ্টেম্বরে গিয়েছে, অন্যান্যরা যেভাবে গিয়েছে সেভাবে গিয়েছে। এরকম একটা মিথ্যে তথ্য দিয়ে উনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বা গোপালগঞ্জ বাসীর মানুষের মনোবল ভাঙতে চান, অথবা জননেত্রী শেখ হাসিনার প্রতি তাদের ভালোবাসাকে দুর্বল করতে চান। আমাদের ভালোবাসা এত ঠুনকো না রে ভাই, একেবারে এত দুর্বলও না যে আপনি সার্জিস কোথাকার কে সাবেক ছাত্রলীগের একটা কর্মী, আপনার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের একজন নেতা, আপনার কথাতে জননেত্রী শেখ হাসিনার প্রতি আমাদের ভালোবাসা দুর্বল হয়ে যাবে। তো এত দুর্বল যদি আওয়ামী লীগ হতো, আওয়ামী লীগকে আপনার পাকিস্তান সরকার, পাকিস্তান জান্তা সরকারও কিন্তু আমাদের নিষেধাজ্ঞা দিয়েছিল রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতিতে কিচ্ছু যায় আসেনি, দেশ স্বাধীন হয়ে গেছে। তো এবার ইউনূসের নিষেধাজ্ঞায় বাংলাদেশ নিশ্চয়ই আরো বড় কিছু পাবে। এবং 21 বছর ক্ষমতার বাইরে 75-এ বঙ্গবন্ধু থেকে শুরু করে পুরো পরিবারকে মেরে ফেলেছেন। হ্যাঁ, তাতে কি হয়েছে? আওয়ামী লীগ কি ধ্বংস হয়ে গেছে? আওয়ামী লীগ কি কোনো ব্যক্তি? আওয়ামী লীগ কি কোনো একটা পার্টি অফিসের একটা ক্লাব? আপনি ক্লাব ভেঙে দিলেন আর সব যে এদিক সেদিক চলে গেল? আওয়ামী লীগ একটা আদর্শের নাম, এটা ওন করতে হয়। আওয়ামী লীগ কিন্তু করা যায় না, আওয়ামী লীগ হতে হয়। এটা চাইলে আপনি আওয়ামী লীগ করতে পারবেন না, আপনাকে আওয়ামী লীগ করতে হবে। তো সেটা কি আপনারা এই বিল্ডিং ভেঙে, বাড়ি ভেঙে এটা করে কিছু করতে পারবেন? এটা হয় নাকি? আপনি এতে কি করছেন? আমার মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিচ্ছেন, প্রতিরোধের আগুন জ্বালিয়ে দিচ্ছেন। আপনার প্রতি আমার ঘৃণা তীব্র থেকে তীব্রতর করছেন। আমি আমার নিজের কাছে প্রতিজ্ঞা করছি যে আমার জীবদ্দশায় আমি এটার প্রতিশোধ নিব না, আমি আপনার মতো খুনাখুনি করব না,
আমি খুনাখুনি রাজনীতিতে বিশ্বাস করি না, আপনাদের মতো ধর্ষণী রাজনীতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশ্বাস করে না। আমরা যেটা করব, আমাদের যে ভুল ত্রুটি ছিল সেই ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা আরো শোধিত হয়ে আমাদের আদর্শকে সাধারণ মানুষের ভিতরে ছড়িয়ে দিব। সাধারণ মানুষ জোর জবরদস্তি করে আমার আদর্শায়িত হবেন না, আমার ভালোত্ব দেখে। আমাকে যদি আপনার ভালো মনে হয় বাড়ি ভাই, আপনি বলুন যে আচ্ছা রুমা মানুষটা ভালো, আমি তাহলে এই দলের একটু কাছাকাছি বুঝি, তাহলে একটু স্টাডি করি ঘটনাটা কি। আমাকে আপনারা জানেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী খুবই স্নেহভাজন একজন, হ্যাঁ আমি স্বীকার করছি। দেখেন তো আমার কোনো সরকারি প্লট আছে কিনা, দেখেন তো আমি কখনো কোনো চাঁদাবাজি করেছি কিনা, দেখেন তো আমি কোনো ব্যবসা করেছি কিনা, আমি কোনো তদবির বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলাম কিনা, আমি এমন কোনো ভুল করেছি কিনা যাকে অন্যায় বলা যায়। কারণ আমি শেখ হাসিনাকে ভালোবাসি, কারণ আমি হচ্ছি আওয়ামী লীগ। দিস ইজ আওয়ামী লীগ। আওয়ামী লীগ যে করে, আওয়ামী লীগ যে ধারণ করে, তার দ্বারা দুর্নীতি করা সম্ভব না। আপনি যদি বলেন যে এই যে অমুক করেছে, হ্যাঁ আওয়ামী লীগে যারা ঢুকেছে, যারা সার্জিসের মতো ছেলেপেলেরা যারা ঢুকেছে, তারাই দুর্নীতি করেছে, তারা দুর্নীতি করতেই আওয়ামী লীগে জয়েন করেছে। আমাদের ভুল হয়েছে, আমরা মানুষ চিনিনি। আওয়ামী লীগে আমার কোনো ফিল্টার নেই যে একজন ঢুকলো, সার্জিস ঢুকলো, আমি চেক করলাম বা ফিল্টার হয়ে বের হয়ে গেল, সে একদম শোধন হয়ে বের হয়ে গেছে, না হয়নি। এটা হয় আপনি যদি দীর্ঘদিন থাকেন। সৎ মানুষের বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস, ব্যাপারটা ওরকম। হ্যাঁ আমরা মূল জায়গা থেকে বোধহয় অনেকটা দূরে সরে গিয়েছি বাড়ি ভাই। বলেন। আপনি একটা কথা বলছিলেন যে এই যে প্রতিশোধে আগুন জ্বালানো। গোপালগঞ্জে আমরা জানি, গোপালগঞ্জে 5ই আগস্টের পরে যে প্রতিবাদগুলো হয়েছিল, প্রতিবাদ করার পরে যে মামলাগুলো হয়েছিল, মামলাগুলোর কারণে আওয়ামী লীগের কোন লোক গোপালগঞ্জে নেই, থাকতে পারে না তারা। জি জি। আওয়ামী লীগ গতকালকে কিছু নারী কর্মী তারা কিছু মিছিল করার চেষ্টা করেছিল, তাদেরকেও কিন্তু গতকালকে অ্যারেস্ট করা হয়েছে। শুধু তাই না বাড়ি ভাই, আমাদের আওয়ামী লীগের অর্গানাইজ সেক্রেটারি, উনাকে পাচ্ছিলেন না বাসায়, বারবার করে খুঁজছে পাচ্ছেন, তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে। আপনি ভাবতে পারছেন, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে। আজকে সকাল থেকে আমরা দেখছিলাম, ছবিগুলো আসছিল, ভিডিওগুলো আসছিল, গ্রামের মানুষ তার বঙ্গবন্ধুর জেলাকে, বঙ্গবন্ধুর মাটিকে, বঙ্গবন্ধুর শয্যাকে রক্ষা করার জন্য গাছ কেটে রাস্তায় ফেলছে, অসহায় মানুষের মতো। তার অন্য কোনো অস্ত্র নাই। বাচ্চারাও করেছে এটা, একদম ছোট ছোট শিশুরাও দেখলাম গাছ এই করে গড়িয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ও কি আওয়ামী লীগ করে? আমি একটা এবং আরো আমি ধরেন এই 75-এ বঙ্গবন্ধুর কিলিং এর পরে দীর্ঘদিন বঙ্গবন্ধুর মাজারে কেউ যেতে পারে নাই, জিয়ারত করতে যেতে পারে নাই। ওসমানী যখন রাষ্ট্রপতি নির্বাচন করেন আওয়ামী লীগের জোটের প্রার্থী হিসেবে, তখন কিন্তু নেতারা ওই এলাকায় যখন সফরে যান, ওই সুযোগে তখন গিয়েছিলেন। গত প্রায় 1 বছর ধরে, 11 মাস ধরে কেউ বঙ্গবন্ধুর মাজারে জিয়ারত করতে যেতে পারে না। এটা তো আমার দেশ বাংলাদেশ, এটা তো পাকিস্তান না, এটা তো আমার আর্মি, এটা তো পাকিস্তানের আর্মি না। এখন বলি যেটা হয়েছে, এই যে আমি আজকে তো একটা পর একটা লাইভে আছি, এখন আমাদের বাজে হচ্ছে মানে ভোর হবে একটু পরে 5টা 6, আমরা রাতে ঘুমাই নাই। বাংলাদেশের মানুষ শুধু না, বাংলাদেশে যে যেখানে আছে আমার মনে হয় না কেউ ঘুমোতে পারছে আতঙ্কে। কি হচ্ছে গোপালগঞ্জে, এই যে একটা মানে এই যে একটা প্যানিক তৈরি করা হলো। এবং যেটা আপনি বলছিলেন যে কেউ মাজার জিয়ারত করতে, লাস্টার কথা বললেন, যে ছবিটা আমরা পেয়েছি, যারা ভাঙতে গেল তাদের কিছু হলো না, যারা রক্ষা করতে চাইলো তারা লাস্ট। ছবিটা আমার কাছে এসেছে, খুবই দুঃখজনক একটা ছবি। ছবিটাকে দেখানো যাবে? দেখাতে পারলে না ভালো হতো বাড়ি ভাই। মোবাইল থেকে বোধহয় দেখানো যাবে না, আপনি যদি দেখাতে পারতেন এটা অ্যাড করা যেত। ছবিটা দেখেন তো দেখা যায় কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে বোধহয়, একটু রাইট, একটু দেখা যাচ্ছে, আমাদের কাছে আছে ছবিটা, আমরা পরে অ্যাড করে নেব জায়গাটা।
হ্যাঁ, আচ্ছা। আমরা আমরা এড করে নেব জায়গাটা, মানে টেনে নিয়ে ছবিটা যাচ্ছে। হচ্ছে আমি হ্যাঁ ছবিটা শুধু টেনে নিয়ে না, আমার কাছে যে ছবিটা সেটা শুধু টেনে নিয়ে না, একজন হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, বাকিরা পার কাছে, এসব পায়ের কাছে। এটা তো এটা কেমন হলো? এটা তো খুবই মানে দুঃখজনক। ঠিক কিন্তু গাজীপুরের ঘটনার মতো। গাজীপুরে একজন সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়ি ভাঙতে গেল, এলাকাবাসী প্রতিরোধ করে ফেললো। প্রতিরোধ করার কারণে যারা প্রতিরোধ করলো, যারা ভাঙতে গেল, তাদেরকে গ্রেপ্তার করা হলো না। যারা রক্ষা করতে গেল বাড়িটা, তাদেরকে গ্রেপ্তার করা হলো। শুধু সেইটা না, সেইটার পরে অপারেশন ডেভিল হান্ট নামে একটা অভিযান চালিয়ে হ্যাঁ 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 সারা হ্যাঁ, তখন হাসনাত গেল ওখানে, যাওয়ার পরে এই অপারেশন ডেভিল হান্ট শুরু হলো আর কি। এবং এই ডেভিল হান্টের নামে আসলে উনি ডেভিলদেরকে কোলে তুলে নিলেন, আর যারা আক্রান্ত ছিলেন তাদেরকে আর কি ধরপাকড় করা শুরু হলো গাজীপুরে। এবং আজকে এটা আমি এখনো মানে আমি কায়মন বাক্যে আসলে আমি প্রার্থনা করছি যে যে ছবিটা আমি দেখছি এটা যেন কোনো লাশের ছবি না হয়, যেন বেঁচে থাকে, সে যেই হোক সে যেন বেঁচে থাকে। এই ছবিটা আমরা দেখাচ্ছি এখন, ছবিটা আমাদের কাছে এসেছে, এটা দেখানো হচ্ছে এখানে। সে যেই হোক সে যেন বেঁচে থাকে, সে যেই হোক সে যেন বেঁচে থাকে। ও মাই গড, এটা তো সেনাবাহিনী পা কেন মুখে, এটা তো নেওয়া যাচ্ছে না, এটা একদম নেওয়া যাচ্ছে না। আমাদের এই সেনাবাহিনী কিন্তু জাতিসংঘ তারা কিভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় শান্তি রক্ষা করে আমি তো বুঝতে পারছি না। যারা এভাবে পা দিয়ে মারা, এভাবে মানুষ মারতে পারে, তারা কি করে পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি রক্ষা করবেন? কিভাবে সম্ভব এটা? এটা তো শান্তি রক্ষী বাহিনীর কার্যক্রম মনে হচ্ছে না। আমরা দেখলাম পাথর, আজকে দেখলাম পা। হ্যাঁ, এটা তো দেখেন তো, এটা খুবই অমানবিক। কিছু জঙ্গি, সেই জঙ্গিরা গোপালগঞ্জে যে হুঙ্কার দিয়ে সেই একটা বক্তব্য দিবে, সেই বক্তব্যটাকে দেবার জন্য তারা কারা, তারা কে, এখনো নিবন্ধন হয়নি যে দলের, তাদের জন্য আপনি এটা করছেন। আর বাকি যাদের মানে এত পুরো গোপালগঞ্জবাসীর তাদেরকে বয়কট করছে, আপনি তাদের সেই জনগণের যে আকাঙ্ক্ষা সেটাকে আপনি করার পরে তারা মঞ্চে উঠেছে, তারা সবাইকে মঞ্চে উঠেছে, সামনে কোনো দর্শক ছিল না। ওই টেলিভিশন ক্যামেরাগুলোর উদ্দেশ্যে, টেলিভিশন ক্যামেরাগুলো কন্টেন্ট ক্রিয়েটারদের মোবাইল ফোনের উদ্দেশ্যে তারা বক্তৃতা দিয়েছে সেখানে। সেই যে ছবিগুলো আসছে সবার কাছে, এটা তো এটা খুব মন খারাপ হয়ে গেল আসলে বাড়ি ভাই, ভীষণ ভাবে খারাপ হয়ে গেছে বাড়ি ভাই। তার জন্য আজকে বাংলাদেশ, তার জন্য আজকে আমরা বিভিন্ন দেশে মানুষ আছি, আমরা কত সম্মানের সাথে আছি বাংলাদেশের মানুষের সাথে। সেই জাতির পিতার কবর, জাতির পিতার শেষ শয্যা ধ্বংস করতে চায় বাংলাদেশে। এটা কোনদিন ঘটনা, চট্টগ্রামে মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান বাদলের কবরে আগুন দেওয়া হয়েছে। কল্পনার বাইরে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটেছে, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হয়েছে, নানা কিছু হয়েছে, কোনদিন মানুষ এগুলো কল্পনায় ভাবতে পারেনি যে ঘটনাগুলো ঘটলো বাংলাদেশে। আমাদেরকে কিন্তু সেনাবাহিনীর একটা পক্ষ জানিয়েছিল তারা বঙ্গবন্ধুর কবরটা রক্ষা করবেন এবং তারা কোনো ধরনের অকারণ করতে দিবেন না। কিন্তু এই ছবিটা আমরা দেখলাম, এনসিপি গোপালগঞ্জ থেকে বের হয়ে গেছে। ওকে, এখন পুলিশের সাথে স্থানীয়দের ধাওয়া চলছে, এটা লেটেস্ট নিউজ। কিন্তু গোপালগঞ্জের খবর আমি জানি গত 10 মাস ধরে, 11 মাস ধরে প্রতিদিন রাতে প্রোটেকশনে এনসিপি পালাচ্ছে গোপালগঞ্জ থেকে এখন। হ্যাঁ, সো এবং এই যে আমি এখনো মানে প্রার্থনা করছি যে ছবিটা আমরা দেখছি, এই মানে এখন ছেলের না হোক,
না হোক, না হোক, না হোক, না হোক, আমাদের এটা গোপালগঞ্জে যেহেতু তবে যে যে সেনা সদস্য আপনার পা উঠছে এখানে, মানে কি বলবো, এটা এইটা পাটা পড়ছে বাংলাদেশের মানচিত্রে। এটা কি মানুষের পা? এটা তো হায়নার পা, এটা তো মানুষের পা মনে হচ্ছে না রে ভাই। মানুষের পা একজন বাংলাদেশী, আপনি একটা জঙ্গির পক্ষ হয়ে একজন সাধারণ মানুষ, তার মুখের মাথার কাছে আপনার পা উঠবে, এটা তো মেনে নেওয়া যায় না। এই সেনাবাহিনী তো আমরা চাই না, এই সেনাবাহিনীকে তো আমরা ট্যাক্স দিয়ে পুষি না। এবং আমার কথা হচ্ছে যে এই ছবি দেখেই তো বিশ্ববাসী বলবে যে এ কিভাবে শান্তি রক্ষা করবে সারা পৃথিবীতে। কিভাবে শান্তি রক্ষা করবে? এই সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে, পেজ থেকে গতকালকে অবিশ্বাস্য একটা পোস্ট করা হয়েছে, দেখেছি। হ্যাঁ, আমি বলি সেনাবাহিনী থেকে করা হয়েছে, বিমান বাহিনী থেকে করা হয়েছে, নৌবাহিনী থেকে করা হয়েছে, একই রকম। এবং এখানে আসলে কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছেন যে যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে মোহাম্মদ ইউনূস, সো এখানে সেনা এই বাহিনীগুলোর কিছু করার নেই, নাম্বার 1। আচ্ছা, আমি আর একটা কথা বলি বাড়ি ভাই, এটা শুধু মানে যারা শুনছেন তাদের উদ্দেশ্যেই বলছি। এই যে সার্জিস, হাসনাত, নাহিদরা, এরা কি বাংলাদেশের রাজনীতি করতে আসছে আপনারা বিশ্বাস করেন? এটা মনে হয় এরা কি দীর্ঘমেয়াদে রাজনীতি করতে চাইছেন? একদম কিন্তু না। এরা সাময়িক সময়ের জন্য কোন একটা কান্ট্রি 5 বছর চাইছে, বাংলাদেশে তাদের যে স্বার্থ সেটা বাস্তবায়নের জন্য 5 ইয়ার্স লাগবে। সেই 5 ইয়ার্স এর কথাই কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে ইউনূস বলতে থাকেন। সার্জিসটা হচ্ছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, ইউনূসকে, সরকারকে মব সৃষ্টি করে, তার তো ইয়াং হ্যান্ডস লাগবে, রাইট? ওনার মতো মানে 80 বছরের কেউ তো আর মব ক্রিয়েট করতে পারবে না। সে ভয়ের সংস্কৃতি তৈরি করার দায়িত্ব নিচ্ছে হাসনাত, সার্জিস, নাহিদ এবং এদের আরো যারা 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 আছে, যে শফিক টফিক যা আছে সব। এখন এরা কিন্তু এদের প্রত্যেকেরই কোথায় পালাবে সব ফিক্সড, ওরা কোথায় যাবে। আমি আরিফুর রহমান রুমা রাজনীতি করব, এই ব্রত নিয়ে আমার জন্ম হওয়ার পর থেকে এর বাইরে আমি আর কোনো কিছুই করতে চাইনি। আমি আপনারা আমার কথাটা রেকর্ড করে রাখেন, যদি আপনারা আমাকে চ্যালেঞ্জ করবেন ফিউচারে, আমার এই কথাটা যদি একটা কথাও ভুল হয়, এরা কোথায় যাবে এটা ফিক্সড করা, এরা চলে যাবে। কিন্তু যাদেরকে আজকে নাচাচ্ছে, যেমন একটা গ্রুপকে তারা জুলাই ফুল বানিয়েছে, জুলাই বোকা, হ্যাঁ, যারা তাদের মিষ্টি কথাতে বা তাদের দ্বারা ইমোশনালি ব্ল্যাকমেল হয়েছে, হ্যাঁ, তারা কিন্তু এখন বুঝতে পেরে সরে এসেছে। কিন্তু বাকি যারা আজকে এদের সাথে সাথে যে মব তৈরি করছেন, তারা কিন্তু বাংলাদেশে থাকতে হবে না। আমি থ্রেট করছি না যে আপনাকে একইভাবে টেনে হিসড়ে ট্রাকের সাথে বেঁধে বেঁধে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা বা বিএনপি বা কেউ মারবে, বা আপনাদেরকে মেরে মেরে ঝুলিয়ে রাখা হবে। আওয়ামী লীগের আদর্শের সাথেই এই খুন খারাপি বিষয়টা নাই। আমরা জনগণের দল, জনগণের ভেতর থেকে আওয়ামী লীগের তৈরি হয়েছে। আওয়ামী লীগ কিন্তু কোনো রাজপ্রাসাদ থেকে আসে নাই, ক্যান্টনমেন্ট থেকে আসে নাই, এই ইউনূসের মতন যমুনা থেকেও বের হয়নি। হ্যাঁ, তো সেই আওয়ামী লীগ যেহেতু রাজনীতি করব আমরা, এবং আমরা আরো বলি, আমি প্রায়ই বলি, আমাদের নেতৃবৃন্দ বলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বাংলাদেশ থেকে চিরতরে এই মব সন্ত্রাস যেন দূর করা যায়, সেই জন্য আমরা সচেষ্ট হব এবং আমাদের অতীতের যে ভুল ত্রুটি ছিল সেগুলো শিক্ষা নিয়ে আমরা আরো 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 শোধরাবো নিজেদেরকে। এবং এইটা হচ্ছে আমাদের ব্রত। সেইখানে এই সার্জিসরা চলে গেলে বাকি যারা থাকবে, যারা আজকে মব রাজ্যের জন্য যারা দায়ী, মব সন্ত্রাসের জন্য দায়ী, তাদেরকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তাদের মানে পিটিয়ে আইন হাতে তুলে নেবে না, তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনবে। এবং আরো একটা বিষয় এনশিওর করছি, সেই বিচারের নামে কোর্ট প্রাঙ্গণে আপনাদেরকে মানে মেরে হ্যাঁ অর্ধমৃত্যু করবে না, এই ব্যাপারেও আমি নিশ্চয়তা দিচ্ছি এক প্রকার। সো রুমা, আমাদের আলোচনার শুরুতে আপনি একটা প্রসঙ্গ বলেছিলেন, একটা চুক্তি হয়েছে, চুক্তিটা গোপন চুক্তি, সেই চুক্তিটাকে আড়াল করার জন্য গোপালগঞ্জ ইস্যুটা সৃষ্টি কিনা। হ্যাঁ, এটা আমি বলছি, এবং এটা আমার ধারণা, কারণ না হলে মানে এতটা কি ইম্যাচিউর হয় নাকি কেউ? আপনি গোপালগঞ্জে যাবেন, যেতেন, আপনি সমাবেশ করে চলে আসতেন, কিছুই কিন্তু হতো না, কেউ আপনাকে বাধাও হয়তো দিত না।
হ্যাঁ অ্যালার্ট থাকতো, কারণ আপনারা এতটাই আতঙ্কজনক, আপনাদের মানে দেখলেও তো সবাই আতঙ্কিত হয় এবং সবাই একটু নিজেকে সেভ রাখার চেষ্টা করে, এইটুকুনি হয়তো করতো। কিন্তু আপনারা যে ট্রিটমেন্ট আজকে পেয়েছেন, যে পরিমাণ ঘৃণা, যে পরিমাণ মানে বয়কট করেছে গোপালগঞ্জের মানুষ আপনাদেরকে, এরকম এরকম ভাবে এই ট্রিটমেন্ট হয়তো আপনারা পেতেন না। তো সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটার পেছনে যে চুক্তির কথা আমরা জানি, যে চুক্তিটা এখন পর্যন্ত তারা ক্লিয়ার করছেন না, এটা থেকে আমাদেরকে সরাতে অথবা আরো কিছু হতে পারে, সেখান থেকে আমাদেরকে ব্যস্ত রাখার জন্য এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। কারণ নাহলে এদের এই গোপালগঞ্জ থেকে তাদের অ্যাচিভমেন্টটা কি, কেন তারা এই কাজটা করবে? রুমা, এই ঘটনার মোট 10টা ছবি এসেছে, আমি আপনাকে ফরওয়ার্ড করছি। বিভৎস সব ছবিগুলো। আমি আমাদের অনুষ্ঠান কোঅর্ডিনেটর, যিনি পিছন থেকে আমাদেরকে পরিচালনা করছেন, তার কাছেও আমরা পাঠিয়েছি, উনিও সম্ভবত এটা আমাদেরকে শেয়ার করতে পারবেন। সরি, একটা মাত্র গেছে, পরে বাবাকে বলে দেওয়া হবে। আমরা আপাতত এখানে রাখি রুমা, আমরা আবার ফলো আপ দেব, আমরা আবার সবার কাছে আসবো। যেহেতু পালিয়েছে তারা, সেনা সর্বশেষ খবর হচ্ছে সেনা প্রহরায় তারা গোপালগঞ্জ থেকে পালিয়েছে। হ্যাঁ, কিন্তু রেখে গেছে একটা দুর্ধর্ষ স্মৃতি এবং তাদের প্রতি ঘৃণা মানুষের যা ছিল তার থেকে আসলে বহু বহু গুণ আরো বেড়েছে। এটা হচ্ছে তাদের প্রাপ্তি। এবং এটা শুধু গোপালগঞ্জে মানুষকে সতর্ক থাকতে হবে। জি জি, তাদের মূল টার্গেটটা হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিটা ধ্বংস করা। আমি একটা কথা বলি পারি ভাই, ধরেন আমি তর্কের খাতিরে হোক, যেভাবে হোক, আপনি কবর ভেঙে ফেললেন, তাতে কি এসে যায়? তাতে কি এসে যায় বাড়ি ভাই? বঙ্গবন্ধু কি মানুষের হৃদয়ে, নাকি ওখানে মাটির নিচে শুয়ে আছেন? বঙ্গবন্ধু কোথায় শুয়ে আছেন বলেন তো? হৃদয়ে, মানুষের হৃদয়ে শুয়ে আছেন। তো আপনি সেটা, এবং সেটা আবার কি হচ্ছে জানেন, সেটা আমার থেকে আমার ছেলেরা, আমার 2 ছেলে, ওরা আগস্টের আগে আমি জানি না যে ওরা এতটা রাজনৈতিক সচেতন, ওরা এতটা বাংলাদেশকে বোঝে, ওরা যে 71, 47 এত কিছু বোঝে, এটা আসলে, কারণ আমি খুব ব্যস্ত মা ছিলাম, আমার বাচ্চাদেরকে আমি সময় দিতে পারিনি। আমার কাছে মনে হতো এগুলো মনে হয় কার্টুন দেখে, এই গেমস খেলে, এই টাইপের বাচ্চা কাছে, এখনকার হাল জামানার কিছু বোঝে না। তো আমার ছেলে দেখলাম ওর প্রোফাইল কভার ফটো বঙ্গবন্ধুর ফটো, এবং সে যে টক শো কথা বলছে বন্ধুদের কাছে, দেখলাম যে ও মানে সবকিছু বোঝে, খুব ভালো বোঝে। তো এই যে বংশ থেকে বংশ, প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর বিশ্বাস এই যে ছড়িয়ে যাচ্ছে। একজন সাংবাদিক বলেছিলেন যে যেই বাচ্চাটা পেটে আছে তারা সেও বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে। তো সেই বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা, অপচেষ্টা, এটা করে নিজে দুটো ভালো কাজ করলে মানুষের কাছ থেকে হয়তো কিছুটা হলেও শ্রদ্ধা ভক্তি পেত। এইসব যারা নেতাকর্মী সাজতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি। গোপালগঞ্জের মানুষকে স্যালুট, তারা আজ যে প্রতিরূপটা দেখিয়েছেন, মানুষের মনে সাহস তৈরি করেছেন যে কোনো কিছু এমনি এমনি যাবে না। গোপালগঞ্জের মানুষকে আবেদন, অনুরোধ, সবাই একটু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, শত্রু যে কোনো সময় ছবল আনতে পারে। রুমা, আপনাকে অনেক কৃতজ্ঞতা।
আপনিও আপনার আহ্বানটা এই সুযোগে জানিয়ে রাখতে পারেন। জি, বাড়ি ভাই আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জ না, আমরা এর আগে কিন্তু গাজীপুরেও দেখেছি এরকম একটা বিষয়। সো গোপালগঞ্জের মানুষই শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ, আপনারা সবাই গাজীপুর থেকে, গোপালগঞ্জ থেকে আপনারা জাস্ট, আমাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে। সমস্যা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে নয়, সমস্যা পুরো দেশটাকে নিয়ে। আমরা দেখছি দেশটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সো সেই অবস্থা থেকে আপনারা জাস্ট সাহস করে এগিয়ে আসলেই হয়, আর কিছু লাগে না। এখন আমাদের শহীদ হবার দিন না, এখন আমাদের গাজী হবার। একদম, আমাদের সার্জিসটা কিন্তু সংখ্যা অনেক কম। সংখ্যায় বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক এবং দেশের প্রশ্নে এতটাই আবেগপ্রবণ যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের মতো একটা এরকম তাদের যে রিচ সেনাবাহিনী, তাদেরকে আমাদের একদম খেটে খাওয়া সাধারণ মানুষ তাদের ওই বাঁশের লাঠি দিয়ে কিন্তু ভাগিয়ে দিয়ে দেশ স্বাধীন করে ফেলেছে। সো সেই তাদের উত্তরসূরি আমরা, রাইট? আমরা যেন সেই শক্তিতে বলিয়ান হয়ে, সেই চেতনায় উজ্জীবিত হয়ে আমরা যেন এই এখনকার যে এই জঙ্গিদের জন্য আমরা ঝেঁটিয়ে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করতে পারি। আমি একটা জিনিস খুব অবাক লাগছে যে এই যে গোপালগঞ্জে সমাবেশ করতে হলো, সমাবেশ করতে কোনো বাধা নেই। গোপালগঞ্জে বঙ্গবন্ধুর পুণ্যভূমি, জাতির পিতার পুণ্যভূমিতে যে কেউ যেতে পারেন, যে কেউ সমাবেশ করতে পারেন। কিন্তু সে সমাবেশকে ঘিরে বা গোপালগঞ্জে যাওয়াকে ঘিরে যে পরিমাণ উস্কানিমূলক বক্তব্য আমরা এনসিপির নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি, বা তাদের যারা গুরু বলবেন, রাজনৈতিক গুরু বলেন, বা সেই পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে, যে পিনাকির ওষুধ কেলেঙ্কারিতে 289 জন মানুষ মারা গিয়েছিল 2008 সালে, তো সেই তাদের যে হুঙ্কার শুনেছি, তার ফলশ্রুতিতে এই যে অবস্থা গোপালগঞ্জের, এতে আসলে কার কি অ্যাচিভমেন্ট হলো আমার বোধগম্য হচ্ছে না। মানে আপনাকে জোর জবরদস্তি করে, এবং সবাই আসলে যে কারণে বেশি ভয় পেয়েছে যে তারা টুঙ্গিপাড়া কিছু করে কিনা, এই মুহূর্তে কিন্তু খুবই খারাপ অবস্থা। আপনি হয়তো বা আপনার ইতিমধ্যেই ভিডিওতে নানা ধরনের ভিডিও আমরা দেখছি, যে টেলিভিশনও বোধহয় প্রচার হয়েছে বা এরকম কিছু, বা ফেসবুকের কল্যাণে তো আমরা এখন সবকিছু সবাই দেখি, যে সেখানে যে একদম সাধারণ মানুষ, সাধারণ নারী, ছোট ছোট শিশু, তারা গাছ ফেলে ফেলে ব্যারিকেড দিচ্ছে। মানে তারা কিন্তু এক্সপেক্টেড নয়, প্রত্যাশিত নয় গোপালগঞ্জের সাধারণ মানুষের কাছে। সো জোর জবরদস্তি করে একটা রাজনৈতিক দল, যাদের কোনো নিবন্ধনও নাই এবং যাদের ক্ষমতা দখলের মধ্যে দিয়েই তাদের জন্ম, এবং ইতিমধ্যেই আমরা নানা ধরনের দুর্নীতির দায় তারা অভিযুক্ত, তাদের পরিবারের সদস্যরা অভিযুক্ত, তাদের এপিএসরা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন ইতিমধ্যে। সেই কয়েকটা ছেলেকে এই সমাবেশ বলবো না, গুটি কয়েক মানুষ, এবং একদমই ছিল না, একদম ফাঁকা ছিল, এবং তখন পুলিশ সদস্যরা, আর্মিরা ঘিরে, তাদের লোকজন দিয়ে, আমি আরেকটা খবর পেয়েছি, আশ্রয়ণ প্রকল্পে যারা বাড়িঘর পেয়েছে তাদেরকে ধরে ধরে এনে ওখানে বসানো হয়েছে, এবং 200-300 লোক হতে পারে এরকম একটা জায়গায় তারা কথা বলছে। কাদের উদ্দেশ্যে বলছে, কি বলছে জানি না, এবং আসলে কি লাভটা হলো। এবং এই যে মানে নৈরাজ্যময় পরিস্থিতি, আমরা কিন্তু অন্য একটা আশঙ্কা করছি যে ইউনূস সরকার তার কোনো একটা চুক্তি বা তার কোনো একটা কার্যক্রম লুকানোর জন্য এরকম একটা গোপালগঞ্জ ইস্যুকে সবার সামনে নিয়ে এসেছে। আমাদের কিন্তু বাড়ি ভাই এ বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। আমি কিন্তু কথা বলার ফাঁকে ফাঁকে আমার যেহেতু কন্টিনিউয়াস মেসেজ আসছে গোপালগঞ্জ থেকে, হয়তো ফোনও রিসিভ করা হতে পারে, আমি আপনাদের জানাবো। এই যে বললাম যে একজন একটা খুবই নেগেটিভ খবর, আমি আসলে কনফার্ম না হয়ে বলতে চাচ্ছি না যে সংঘর্ষ হচ্ছে, তবে সেনাবাহিনীর কাছ থেকে প্রত্যাশিত ছিল যে আরেকটু মানে পজিটিভ ভূমিকা আমরা আশা করছিলাম, যে আপনারা মহান মুক্তিযুদ্ধে আপনাদের অবদান আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি, আপনারা সেই শ্রদ্ধার জায়গায় ছিলেন। হাসনাতের সেই সেনাবাহিনীকে উদ্দেশ্য করে হুঙ্কার, সেনা প্রধানকে উদ্দেশ্য করে সেই অশ্রদ্ধা বা হাসনাত না ওয়াকার এই স্লোগান, এটা আমাদের কাছে
মানে খুবই তখন ঘৃণার উদ্রেক করেছে, এখনো কিন্তু তাই। আপনারা এমন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যাবেন না যে হাসনা তো তাকে সেনাবাহিনীর সমকক্ষ ভাবতে পারে, বা হাসনাত কেন, যে কোনো ব্যক্তি, সেনাবাহিনী কোনো ব্যক্তি নয়, ব্যক্তি সমকক্ষ ভাবতে পারে, বা এই ধরনের অশ্রদ্ধা অভক্তি নিয়ে স্লোগান দিতে পারে। টিয়ার সেলটা কাদের উদ্দেশ্য করে ছুড়লেন সেনাবাহিনীকে যদি আমি প্রশ্ন করি, কারণ এখানে